সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজ আলোচনা করব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের প্রভাব বাংলাদেশের উপর কেমন পড়তে পারে তা নিয়ে। যে চাপ আসছে তাতে অনেকেরই ধারণা প্রফেসর ইউনূসকে যেতেই হবে। সে যাওয়াটা কিভাবে হতে পারে সেটি এখন দেখার বিষয়। থাকুন সুভাষণে। আমেরিকা যে বাংলাদেশকে ভারতের চোখেই দেখছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ভারত কি চায় তা তো আমরা আন্দাজ করতে পারছি। ভারতের চাওয়ার প্রতি যদি আমেরিকার সমর্থন থাকে তবে হয়তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ভাগ্য এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে। বাংলাদেশের প্রতিটি মানুষের দৃষ্টি নিবদ্ধ ছিল 13 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের দিকে। সাধারণত বৈঠকে যত আলোচনা হয় তার সামান্য অংশই প্রকাশ পায়, কিন্তু বুঝে নেওয়ার জন্য এটুকুই যথেষ্ট। এক সাংবাদিক বাংলাদেশ বিষয়ে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। জানতে চান বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, মানবাধিকার পরিস্থিতি এবং এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে। জবাবে তিনি ডিপ স্টেটের ভূমিকা অস্বীকার করলেন। কূটনৈতিক দিক থেকে এটুকু ঠিকই আছে, কিন্তু এরপর ট্রাম্প প্রশ্নটি ঠেলে দিলেন নরেন্দ্র মোদীর দিকে। বললেন, এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন কাজ করছেন। স্পষ্ট করে বললে কয়েকশো বছর ধরে কাজ চলছে। আমরা বিষয়টি সম্পর্কে পড়েছি। বাংলাদেশ বিষয়ে আমি প্রধানমন্ত্রী মোদীর উপর ছেড়ে দেব। ট্রাম্পের এমন জবাব কারোর জন্য স্বস্তির, কারোর জন্য চিন্তার, আবার কারোর জন্য উৎফুল্ল হবার মতো। স্বস্তির এই জন্যই যে ট্রাম্প বাংলাদেশ বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি। আবার চিন্তা এই জন্যই যে বাংলাদেশ বিষয়ে যা বলবার তা ভারতের প্রধানমন্ত্রী মোদী বলবেন। ডোনাল্ড ট্রাম্প ডিপ স্টেটের ভূমিকা স্বীকার করেননি বটে, কিন্তু বাংলাদেশ বিষয়ে বলবার এখতিয়ার দিয়েছেন নরেন্দ্র মোদীকে। এটি কেমন কথা? ট্রাম্পের এমন মনোভাব কি ইঙ্গিতপূর্ণ নয়? সফরে নরেন্দ্র মোদী বৈঠক করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস এবং প্রশাসনের আরও অনেক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের স্ত্রী উষা ভান্স একজন ভারতীয় এবং তুলসি গাবার্ট একজন ইস্কনপন্থী হিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সকল বৈঠকে উঠেছে বাংলাদেশ প্রসঙ্গ। এসব বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এর মধ্যে অজিত দোভালকে বলা হয় ভারতের জেমস বন্ড। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশ বিষয়ে আলোচনা হয়েছে। এটুকু জানাই যথেষ্ট। বাংলাদেশ কতটা গুরুত্ব পেয়েছে তা তো আমরা ধারণা করতে পারি। একটা খেলা যে হবে সে আলামত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই বোঝা যাচ্ছিল। একটি ফুটবল টিমের বেস্ট 11 দেখলে বোঝা যায় দলটি কোন দিকটায় জোর দিয়েছে, রক্ষণাত্মক না আক্রমণাত্মক, কোন দিকে আক্রমণ সানাতে চায়। ট্রাম্প সরকারের মন্ত্রিসভায় এরা কারা, মোক্ষম জায়গাগুলোতে তিনি কাদের স্থান দিয়েছেন। ট্রাম্প প্রশাসনে আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক ভারতীয়, তাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। ভারতের একটি পত্রিকা লিখেছিল মিনি ইন্ডিয়া। বর্তমান সময়ে যে আভাস স্পষ্ট তা হলো যা করার ভারতই করবে। ভারতের উপর থাকবে আমেরিকার সমর্থন। ভারতকে বাংলাদেশের উপর আগ্রাসন চালাবে, যেমন রাশিয়া চালিয়েছে ইউক্রেনের উপর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 বাহিনীর সঙ্গে বৈঠকে বলেছিলেন অপ্রত্যাশিত একটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। শুধু তাই নয়, বাংলাদেশ পরিস্থিতিকে ইউক্রেন রাশিয়ার সংকটের সঙ্গে মিলিয়ে দেখার পরামর্শ দিয়েছিলেন তিনি। রাজনাথ সিং এর এমন বক্তব্যে বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন হতবাক হলেও রাশিয়া ইউক্রেন সংকটের সঙ্গে বাংলাদেশ পরিস্থিতির কিছু মিল সম্ভবত খুঁজে পাচ্ছেন ভারতীয়রা। কারণ ইউক্রেনের মতো দুর্বল দেশ ন্যাটো তথা পশ্চিমাদের সহযোগিতায় রাশিয়ার মতো বৃহৎ দেশকে শায়েস্তা করতে চেয়েছে। একইভাবে বাংলাদেশের মতো ছোট দেশ ভারতের মতো বড় দেশকে শিক্ষা দিতে চাইছে পাকিস্তানের সমর্থন নিয়ে। তাছাড়া ইউক্রেনে রুশ ভাষাভাষীদের উপর নির্যাতন আর বাংলাদেশে হিন্দুদের উপর হামলা। রাশিয়া ইউক্রেনকে তার নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করেছে, এদিকে ভারত বাংলাদেশকে তার নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করছে। সমীকরণ মেলাতে গেলে বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ অনেকটা অনিবার্য বলেই মনে হচ্ছে। দেশটির টার্গেট ইউনূস সরকারকে বিদায় করে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী এরই মধ্যে বলে দিয়েছেন, একটি গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না। বাংলাদেশের বর্তমান সরকার একটি অস্বাভাবিক সরকার, আর অস্বাভাবিক সরকার যে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী হয় না তা মানতে খুব বেশি জ্ঞানের প্রয়োজন পড়ে না। তাহলে ইউনূস সরকারের বিদায় এক প্রকার নিশ্চিত। কিভাবে সেই প্রস্থান ঘটতে পারে সেটি এখন ভাবনার বিষয়। এক্ষেত্রে বড় ভূমিকায় দেখা যেতে পারে বাংলাদেশ সেনাবাহিনীকে, কারণ সেনাবাহিনীর উপর নানামুখী চাপ রয়েছে। হতে পারে প্রথমে সেনাবাহিনীর পক্ষ থেকে সুন্দরভাবে পদত্যাগের পরামর্শ দেওয়া হবে, তা না হলে চাপ প্রয়োগ। সেনাবাহিনীর পরামর্শে রাষ্ট্রপতি এই সরকারকে বরখাস্ত করতে পারেন। এরপর একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই সরকার 3 মাসের মধ্যে একটি নির্বাচন দেবে, যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে।
নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার যে আসবে সে আলামত অনেকটাই পরিষ্কার, কারণ বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ অ্যাফেয়ার্স প্রেসিস জ্যাকবসন গত 12 ফেব্রুয়ারি বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এর আগে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। সাধারণত কূটনীতিকরা সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন না। সেনা সদরে প্রভাবশালী দুই দেশের কূটনীতিকের বৈঠক কিসের ইঙ্গিত দিচ্ছে? সবশেষে যুক্ত হচ্ছেন পল কাপুর। তিনি আসছেন মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে, যে পদে ছিলেন ডোনাল্ড লু। এই পল কাপুর ভারতীয় বংশোদ্ভূত একজন মার্কিন নাগরিক। তিনি ইসলামী উগ্রবাদ বিষয়ে গবেষক। পাকিস্তান সহ এই অঞ্চলে জিহাদি কর্মকাণ্ড নিয়ে তিনি বই লিখেছেন। বুঝতে আর কিছু বাকি থাকে? আজ এই পর্যন্তই। সুভাষণ চ্যানেলে আপনারা পাবেন রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক নানা বিষয় বিশ্লেষণ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।